পূর্বাচলে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিছুক্ষণ পর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। অংশ নিচ্ছে ৮টি দেশ। থাকছে অনলাইনে টিকিট কাটার সুযোগ। সব জিনিসের দামে কমে যাবে, তাহলে কৃষি কামড়ও পোষাইবে। ২৪ সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা ২৫ সালে এগুলোর দাম কমবে। নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঘিরেই বেশি প্রত্যাশা মানুষের। চান চাকরির নিরাপত্তা ও আয় ব্যয়ের ভারসাম্য। সরকারকে আরও কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ। কমল ডিজেল কেরোসিনের দাম। লিটারে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ। অপরিবর্তিত পেট্রোল ও অকটেনের দাম। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। নভেম্বরেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর। অর্থ বছরের প্রথম ৫ মাসে আদায় কমেছে ২%। সংকোচনমুখী মুদ্রানীতিতে ছাড় দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজশাহীতে গড়ে উঠেছে ইটভাটা। নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা, নীরব প্রশাসন। পাবনায় অবৈধভাবে চালু ও বালু উত্তোলনের মহোৎসব, ভাঙছে নদী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান। শুরুতেই বর্ষবরণের খবর। 2025-এ বরণ করে নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে বর্ণিল আয়োজন। সরাসরি যাত্রা তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগীদের সম্মানে এবার মেলার প্রাঙ্গণে তৈরি হয়েছে জুলাই চত্বর এবং ৩৬ চত্বর। তরুণদের উদ্বুদ্ধ করতে থাকছে ইউথ প্যাভিলিয়ন। আয়োজকরা জানান, দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার মেলায় অংশ নিচ্ছে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ ৭ দেশের ১১টি প্রতিষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরির ৩৬১ প্যাভিলিয়ন স্টল থাকছে এবার। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে পথ চলা। কৃষক থেকে শ্রমিক, চাকরিজীবী থেকে অর্থনীতিবিদ, সবার চাওয়া বছরটি হোক স্বস্তির ও শান্তির। বাজারে গিয়ে যেন না পুড়ে হাত। কৃষক যেন পায় উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, অর্থনীতি যেন চলে নীতি মেনে। আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সকালে সূর্যের আগমনী বার্তায় শুরু হলো ২০২৫ সালের যাত্রা। পৈতৃক সূত্রে ২ বিঘা সম্পত্তি পাওয়া ধামরাইয়ের কৃষক মোহাম্মদ লিটুল ২০২৪ সালটা কেটেছে কষ্টে, কিন্তু নতুন বছর যেন বয়ে আনে সুখের বার্তা। সেই প্রত্যাশা তার। সরকার যে কোনো একটা পরামর্শ করে দিবে, সহযোগিতা করবে। কৃষকের প্রত্যাশা, নতুন বছরে দাম কমবে সার, কীটনাশক সহ বিদ্যুৎ বিলের। তা না হলে উৎপাদনের খরচের সাথে মিলবে না তার লাভের হিসাব। ঠিক একই রকম প্রত্যাশা
কৃষক সিরাজুল ইসলামেরও। সব জিনিসের দামে কমে যাবে তাহলে কৃষি কামড়ও পোষাইবে। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই বেশিরভাগ মানুষের চাওয়া। যখন মূল্যস্ফীতি 11.5% ছুঁই তখন পণ্যের দাম কমাতেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা। বাগবিতণ্ডা এড়াতে দাম কমানোর পক্ষে বিক্রেতারাও। সিন্ডিকেট না থাকে এখন যে তরকারির দাম কম আছে ওইভাবেই থাকুক। 24 সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা 25 সালে এগুলোর দাম কমবে। বুক ভরে দীর্ঘশ্বাস ফেলা, দিনে এনে দিনে খাওয়া স্বল্প আয়ের মানুষের আশা নতুন বছরে বাড়বে তাদের মজুরি, কমবে জীবনযাপন খরচ। তার মতন পরিবারদের নিয়ে খুব কষ্ট। 8,000 টাকা এই বছরে 9,000 টাকা ঘর ভাড়া দিই। মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণীর কাছে নতুন বছর মানে বাড়ি ভাড়া ও বাচ্চার পড়াশোনায় নতুন খরচ যোগ হওয়া। তাই তো বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তা তাদের কাছে বড় প্রত্যাশা। জুনিয়র লেভেলে যারা আছেন তারা যে সবসময় বৈষম্যের শিকার হবে সেটা আমরা চাই না। চাকরিজীবীরা ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি এবং জানমালের নিরাপত্তার সাথে সংযোজিত হয়। অর্থনীতিবিদদের আশা, মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় মাত্রায় রাখতে সরকার নতুন বছরে বাজার ব্যবস্থাপনার উপর নজর দিবে। এজন্য সঠিক পরিসংখ্যানের উপর জোর দিয়েছেন। কেউ যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট না করতে পারে, বাজার ব্যবস্থাপনা যে কমিটি আছে সেটাকেও যদি সম্পৃক্ত করা যায় তাহলে সাপ্লাই চেইনটা যদি স্মুথলি চলে, আমাদের মনিটারি পলিসি ঠিক আছে, ফিসক্যাল পলিসিতেও কিছু উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আরেক বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তাহলে সেটা আমাকে ওই শ্রেণীভাবে আমদানি কেন করতে হবে? এইখানে যে একটা নেটওয়ার্ক, এই জায়গাতে কিন্তু সরকারের অনেক দুর্বলতা আছে, এই জায়গাটা পরিষ্কার হওয়া উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2025-এর প্রত্যাশার কথা শুনলাম। এবার দেখব কেমন গেল 2024 সাল, যেখানে নির্বাচিত এবং অন্তর্বর্তী সরকার মিলেও 2024 সালে জীবনযাত্রার ব্যয় বাগে আনতে পারেনি। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, টাকা ছাপিয়ে সংকট কাটানোর চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক। রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায়, কমেছে রিজার্ভের পতন। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে বিনিয়োগ স্থবিরতায় বাড়েনি কর্মসংস্থান। অর্থনীতির এমন দুর্দশা আগামী বছর কেটে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইয়ানুর শেফাতের রিপোর্ট। $20 বিলিয়ন রিজার্ভ, 110 টাকা ডলার রেট, 9.86% সাধারণ মূল্যস্ফীতি ও 9.5% খাদ্য মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে 2024 সালের শুরুতে দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ সরকার। ব্যাংক খাতের সংকট ও শেয়ার বাজারের অস্থিরতার মাঝেই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিত্যপণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেয়া। তবে সিন্ডিকেটের কাছে ছিল অসহায় আত্মসমর্পণ। সেই অসাধু চর্চা এবং সেই অসাধু চর্চার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। উৎপাদক, পাইকারি থেকে ভোক্তা পর্যন্ত সবাইকে সমন্বয় করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পতন হলো হাসিনা সরকারের। জন আশা ছিল স্বস্তি ফিরবে বাজারে, তবে ধীরে ধীরে তা ফিকে হয়েছে। নতুন সরকারের উপদেষ্টারা হাটে বাজারে দৌড়ঝাঁপ কম দেননি, কিন্তু তারাও অসহায় আত্মসমর্পণ করেছেন সিন্ডিকেটের কাছে। ব্যবসায়ীরা কত রকম যে আপনার সুবিধা পায় আপনি নিজেও জানেন, অনেকে আপনার নিজেরাও জানেন না। নিত্যপণ্যের বাজারের মতো স্বস্তি ছিল না পুঁজি বাজারেও। বছরের প্রথম প্রান্তিকে ফ্লোর প্রাইস তুলে দিয়ে পুঁজি বাজারকে চাঙ্গা করার চেষ্টা সফল হয়নি। নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোতে বড় পরিবর্তন এনে নতুন সরকারও বাজার স্থিতিশীল করতে পারেনি। এক্সিম ব্যাংক একটা ভালো ব্যাংক, শক্ত ব্যাংক, আর একটু দুর্বল ব্যাংক হলো পদ্মা ব্যাংক। দুইটা ব্যাংকেরই এখন মিলন হয়ে গেছে। ব্যাংক খাতে লুটপাট ধামাচাপা দিতে একীভূতকরণের উদ্যোগ সফল করতে পারেনি হাসিনা সরকার। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসালম নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেন। টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা না করার ঘোষণা দিলেও পরে তা রাখতে পারেনি। রিজার্ভের পতনে সরকার পরিবর্তনের আগে ডলারের দাম 118 টাকা ছাড়িয়ে যায়। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর রেমিটেন্স প্রবাহ ও রফতানি আয় বাড়ায় পতন ঠেকানো গেছে। এতে ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল হলেও বছরের শেষে ডলারের দাম ছিল আবারও ঊর্ধ্বমুখী।
কেন্দ্রীয় ব্যাংকে আসা রফতানি আয় ও ইপিবির দেখানো আয়ে বিস্তর ফারাক নিয়ে আলোচনা ছিল 2024 সালের শুরুতেই। আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত ভালো সময় পার করেনি। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ইন্ধন ও বেতন ভাতার পাশাপাশি চাকরি হারানোর ভয়ে দেখা গেছে শ্রমিক অসন্তোষ। তাই শ্রম পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত হয়েছে শ্রম সংস্কার কমিশন। রাজনৈতিক অস্থিরতার বছরে নতুন করে খুব একটা বিনিয়োগে আসেননি উদ্যোক্তারা। বছরের বেশিরভাগ জুড়ে তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল এক অঙ্কের ঘরে। বিনিয়োগ কম হওয়ায় বাড়েনি কর্মসংস্থান। বিকল্প হিসেবে বিদেশে শ্রমিক রফতানিও বছর ব্যবধানে কমেছে। পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। অর্থনীতির এমন দুর্দশার কারণ হিসেবে বিগত সরকারের সীমাহীন আর্থিক লুটপাটের ফিরিস্তি তুলে আনা হয়েছে অর্থনীতির শ্বেতপত্রে। এমন বাস্তবতায় 3.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে IMF। তবে আগামী অর্থ বছরে ঘুরে দাঁড়ানোর আশা তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার, এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয়, মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য, ফুর্তি করার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সবকিছু ভালো কথা। কিন্তু তার চাইতে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কে সে কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অসংখ্য মানুষ, 17 কোটি মানুষের দেশ, এত ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা, তাজা, তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুশ্রুতি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি।
তরুণদের একাংশ বাণিজ্য মেলা, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া, যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি, মেয়ে তরুণ অসংখ্য কাজ আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, কেউ কোথাও জানে বাড়িতে কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়া। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি যে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে, বহু রকম জিনিস করছে। কৃষিতে, শিল্পে, হস্তশিল্পে, কুটির শিল্পে যত রকমের জিনিস আছে, আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে, কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না, কিন্তু কম্পিউটারও চলছে। কত রকমের ব্যবসা, আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা। ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3-4 যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই, ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি, ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায়
তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। নানা সংকট সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর। কিভাবে সম্ভব হলো এই রেকর্ড তা জানাতে বন্দর থেকে যোগ দিচ্ছেন কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত এক বছরে প্রায় 32,73,000 কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে এবং কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে 12 কোটি মেট্রিক টনের বেশি। আপনার জানেন বছরের শুরুতে ছিল ডলার সংকটের কারণে কিন্তু আমদানি কমে গিয়েছিল এবং সেখানে বন্দরের প্রবৃদ্ধিও কমে এসেছিল। এরপর চলে আসলো রাজনৈতিক অস্থিরতা। 2 মাস জুলাই এবং আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণে বন্দরের কার্যক্রম ছিল একেবারে শূন্যের কোঠায় ছাত্র আন্দোলনের। এর পরবর্তী শুরু হয় বন্যা। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের যে কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিং এর যে রেকর্ড, সেই রেকর্ডটি তারা ভঙ্গ করেছে। গত বছর রেকর্ড ছিল কন্টেনার হ্যান্ডেলিং ক্ষেত্রে 30 লাখের মতো, কিন্তু আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের যে তথ্য জানি সেটি হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি বছর কন্টেনার হ্যান্ডেলিং করেছে 32,70,000 টিউস কন্টেনার এবং কার্গো প্রায় যে কার্গো পণ্য যেটা আমরা বাল্ক পণ্য বলি, সে বাল্ক পণ্য হ্যান্ডেলিং হয়েছে অন্তত 12 কোটি 30 লাখ মেট্রিক টন এবং তার প্রবৃদ্ধি ধরা হচ্ছে 7.42 এবং কার্গো হ্যান্ডেলিং এর প্রবৃদ্ধি ধরা হয়েছে 3.11 প্রবৃদ্ধি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান কিছুক্ষণের মধ্যে, যেহেতু তিনি সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছেন, তাই তিনি কিছুক্ষণের মধ্যে বন্দরে এসে তার কর্মচারীদেরকে উৎসাহিত করবেন বলে আমরা জানতে পেরেছি। আজকে যেটি বিষয় হলো সেটি হলো গত কয়েক বছর ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরের কিছু একটা পিছনে দিয়ে যাচ্ছিল, প্রবৃদ্ধিটা কম হচ্ছিল তুলনামূলক ইন্টারন্যাশনাল গতির সাথে সাথে। কিন্তু আজকে এবার চট্টগ্রাম বন্দর তার যে রেকর্ড সর্বকালের রেকর্ড বলা হচ্ছে, কারণ 32,73,000 কিন্তু এটা সর্বকালের রেকর্ড, যেটা গত বছর ছিল মাত্র 30 লাখ এবং তার আগের বছর একবার 2021 সালে 32 লাখ অতিক্রম করেছিল। এবং চট্টগ্রাম বন্দর যে বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 66তম অর্থাৎ 67তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। সেই হিসেবে বলা চলে চট্টগ্রাম বন্দরকে কিন্তু এখন একটি অত্যাধুনিক বন্দর যে রূপ দেওয়া, সেই রূপ দেওয়ার কাজটি ইতিমধ্যে চলছে। চট্টগ্রাম বন্দরে যে এখন ব্যস্ততম 100 বন্দর আমি বললাম 67তম, তবে এবার যেহেতু কন্টেনার হ্যান্ডেলিংটা তুলনামূলক বেশি হয়েছে, তাই এবার অবস্থানটা আরেকটু সামনে এগিয়ে আসার চিন্তা ভাবনা করা হচ্ছে, চেষ্টা চলছে বলে আমরা জানতে পারছি, বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো সর্বশেষ যে তথ্য হবে সেই তথ্যটি হলো সর্বকালের যে রেকর্ড কন্টেনার হ্যান্ডেলিং এবং কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং যার প্রবৃদ্ধি বলা হচ্ছে 7.42 এর মতো এবং কন্টেনার যেটা হ্যান্ডেলিং হয়েছে এক বছরে 32,73,000 এবং কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে 12 কোটি 30 লাখ মেট্রিক টনের বেশি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বছরের শুরুতে যে সংকট ছিল এবং মাঝামাঝি এসে আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু বছর শেষে এসে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ায় বন্দর রেকর্ড ভঙ্গ করেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে। দেখছেন এই সময়ের বাণিজ্য। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দর্শক, নতুন বছরের অর্থ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ স্যার। আমরা প্রতিবেদনে দেখলাম 2024 সালের প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান আর 25 সালের প্রত্যাশা। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইব, যাপিত জীবনকে সহজ করতে এই বছরের শুরুতেই সরকারের কি পদক্ষেপ নেওয়া দরকার? জি ধন্যবাদ। আসলে আমরা যেটা প্রাপ্তি এবং প্রত্যাশা থেকে যেটা মোটা দাগে আমরা বলতে পারি যে আসলে 2024 সালে এই অগস্ট বিপ্লবের পরে আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এই সময়ে আমাদের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে, সেটা প্রাতিষ্ঠানিক হোক বা আমাদের উৎপাদন বলেন বা অন্যান্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করা গেছে 2024 সালে, সেটা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অন্যান্য কারণে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এমন একটা পর্যায়ে গেছি
যেটাকে আমরা বলতে পারি একেবারে আমরা এখন ডিএসসি যাব চলে গেছিলাম, এটা বলা হয়। কাজেই প্রত্যাশা যেটা থাকছে 2025 সালে, যে আমাদেরকে এই যে একটা দুর্দশাগ্রস্ত অর্থনীতি আমরা পেয়েছি, এটাকে কিভাবে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া। কারণ 2024 সালের যে কয়েক মাস, যে বিগত 4.5 মাস, এই সময় কিন্তু আমাদের দৃষ্টি নিবদ্ধ ছিল মোটামুটি এই গুলোর একটা, অর্থাৎ এই যে দুর্নীতি এবং অন্যান্য যে ধ্বংস, সেই ধ্বংসের আমরা একটা সালতামাদি করার চেষ্টা করেছি। অর্থাৎ কোথায় কোথায় কি ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন এ সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা করা সম্ভব হয়েছে, যদিও এটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। স্যার আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা স্যার বছর জুড়ে উচ্চ মূল্যস্ফীতি আর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির জন্য মানে সরকারি বাজারের সিন্ডিকেটকে সামনে এনেছেন, কিন্তু তা ভাঙতে পারেনি। আর এই ব্যর্থতার দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তো ভোক্তাকে জিম্মি করা এই সিন্ডিকেট কেন ভাঙতে পারছে না বলে আপনার মনে হয়? এখন একটা জিনিস হচ্ছে যে এই যে সিন্ডিকেটের কথা আমরা বলছি এবং যেটা ভাঙা সম্ভবপর হচ্ছে না, সেটার একটা মূল কারণ হচ্ছে কি, যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সিন্ডিকেটের ভাঙার জন্য যে ধরনের ব্যবস্থা এবং যে স্থানে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো নিতে কিন্তু সক্ষম হইনি। আমরা শুধুমাত্র বাজারে গিয়ে এই খুচরা বাজার তদারকি করা, এর মাধ্যমে কিন্তু সিন্ডিকেট ভাঙা সম্ভবপর নয়। কারণ এটা মূল কিন্তু অনেক গভীর। তাই সেই গভীরে গিয়ে আমাদেরকে যে সমস্যা, সেই সমস্যাটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে কোনো ক্রমেই কিন্তু এই সিন্ডিকেট ভাঙা সম্ভবপর হবে না। কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মূল সমস্যাটা যেখানটায় মূল্যস্ফীতির, সেই মূল সমস্যা অর্থাৎ বাজার ব্যবস্থাপনার যে মূল সমস্যা, সেই মূল সমস্যায় যদি আমরা হাত না দিই, তাহলে কিন্তু এটা ঘুরে ফিরে আসবে। সেটাকে আমাদেরকে মাথায় রেখে আমাদের সঠিক পদক্ষেপ এবং সঠিক জায়গায় সঠিক সময়ে সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একমাত্র তাহলেই বাজার ব্যবস্থাপনাটা উন্নততর হবে এবং আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রেও তার একটা প্রতিফল আমরা পেতে পারব। স্যার, এই বাস্তবতায় আসলে মানুষের আয় বাড়ানোর পথ কি? এখন মানুষের আয় বাড়ানো সবচেয়ে যেটা বাস্তবসম্মত পথ, সেটা হচ্ছে আমাদের উৎপাদন বৃদ্ধি করা। কারণ উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে এবং কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়ে। এটাই হচ্ছে সবচেয়ে, যেটাকে আমরা বলতে পারি যে এটাই একমাত্র পন্থা। কাজেই এখন একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে যদি দেখি, আমাদের অর্থনীতির দিকে দেখি, বিগত 2024 সালের অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু উৎপাদনের দিক থেকে বা অন্যান্য সকল দিক থেকেই কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছিল। যার ফলে যেটা হয়েছে যে উৎপাদন বৃদ্ধি না হলে বা নতুন উৎপাদন বিনিয়োগ না হলে, তাহলে তো আর কর্মসংস্থান বাড়বে না। কর্মসংস্থান না বাড়লে সাধারণ মানুষের আয় বৃদ্ধি তো হবে না। এক্ষেত্রে যেটা হয়েছে, যারা অর্গানাইজ সেক্টরে, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা এই বেতনভোগী, তারা হয়তো অনেক ক্ষেত্রে কিছু কিছু শ্রেণী তারা তাদের আয় কিছুটা হলেও বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে, কিন্তু সাধারণ জনগোষ্ঠী, সেই সাধারণ জনগোষ্ঠীর তো আয় বৃদ্ধির কোনো সুযোগ তাদের নেই। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুস্তফাকে মুজেরি। Kai Aluminium. Better is now the best. বেহাল দশায় 2024 পার করেছে দেশের পুঁজিবাজার। এর মধ্যে সদ্য সমাপ্ত ডিসেম্বরে মাত্র 2 দিন লেনদেন পার হয়েছে 500 কোটির বেশি। বেশিরভাগ দিনই লেনদেন থেকেছে 200 থেকে 350 কোটি টাকার মধ্যে। তবে গেল 2 কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে সূচকে। এই ধারায় রয়েছে আজও। নতুন বছরের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে।
দর্শক, আমরা দেখেছি যে গত যে কার্যদিবস ছিল বছরের শেষ দিন, সেখানেও কিন্তু সেখানেও আমরা দেখেছিলাম যে তিনটি সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আজকে এখন পর্যন্ত কিন্তু তেমনই দেখতে পাচ্ছি। প্রধান সূচক DAC-X ইন্ডেক্সে দেখতে পাচ্ছি প্রায় 13 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 5229 পয়েন্টে এবং সরিয়া সূচক DAC-S ইন্ডেক্স প্রায় 1.5 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1170 পয়েন্টে এবং বাছাইকৃত সূচক DS-30 দেখতে পাচ্ছি 5 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1945 পয়েন্টের কাছাকাছি এবং এখন পর্যন্ত শেয়ার বাজারে সর্বমোট লেনদেন হয়েছে 130.59 লক্ষ টাকা। এর মধ্যে যেসব কোম্পানি আজকে লেনদেন করেছে তাদের মধ্যে 229টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 81টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই প্রধান সূচক কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং প্রায় 10:15 দিকে 10:15টার দিকে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এই সূচকের। আর এখন আমরা দেখে নেব যে যেসব কোম্পানি আজকে শেয়ারের লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কার অবস্থান কোথায় সেটা আমরা দেখে নেব। শুরুতেই রয়েছে ওরিয়ন ইনফিউশন, তার একটি শেয়ারে এখন বিক্রি হচ্ছে 389 টাকা 40 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 425 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 389 টাকা 40 পয়সায় বিক্রি হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 80 পয়সায়, সর্বোচ্চ 23 টাকা এবং সর্বনিম্ন 22 টাকা 40 পয়সার একটি শেয়ার বিক্রি হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে রবি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 28 টাকা 90 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 29 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 28 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে। তারপরে রয়েছে ইসলামী ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 51 টাকা 80 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 52 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 48 টাকা 70 পয়সায় বিক্রি হচ্ছে এবং পঞ্চম অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 19 টাকা 80 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 19 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 19 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে। ষষ্ঠ স্থানে আমরা দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক, তারপরেই রয়েছে ইন্ট্রাকো ফ্লুইং লিমিটেড, তারপরে রয়েছে লাভেলো রয়েছে, তারপরে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তারপরে দশম অবস্থানে রয়েছে ফাইন ফুডস। আর দেখতে পাচ্ছি যে ওরিয়ন ইনফিউশন লিমিটেড আজকে সর্বমোট লেনদেন করেছে 18 কোটি এবং 18 কোটি 72 লক্ষ টাকা। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই কিন্তু তিনটি সূচকের ঊর্ধ্বমুখী। নতুন বছরে যেহেতু তিনটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে, তো একটা আশার আলো কিন্তু নিশ্চয়ই দেখা যাচ্ছে। দেখছেন, এই ছিল শেয়ার বাজারে আমার কাছে সর্বশেষ তথ্য। দেশের বাজারে এবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। প্রজ্ঞাপনে বলা হচ্ছে এই দাম আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতিদিন 5 ঘন্টা নয়, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন। প্রজ্ঞাপনে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা এবং কেরোসিন 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকার পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এই দফায় কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটারে 1 টাকা এবং অকটেন এবং পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অকটেন 125 টাকা এবং পেট্রোল বিক্রি হবে 121 টাকায়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে লাগাতার কমবে অপরিশোধিত পাম তেলের দাম, এমন তথ্য দিচ্ছে মালয়েশিয়ার পুঁজিবাজার বুশরা মালয়েশিয়া। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন জানাচ্ছে নিম্নমুখী প্রবণতায় রয়েছে চিনির দাম, তবে ট্রেডিং ইকোনমিক্স জানাচ্ছে বিশ্ববাজারে আবারও বাড়ছে গমের দাম। দেশের বাজার চাহিদা মেটাতে যেসব পণ্য আমদানি করা হয় বছর জুড়ে সেই তালিকার প্রথম দিকে থাকে পাম ও সয়াবিন তেল। এই দুই ভোজ্য তেলের মধ্যে আবার পাম তেলের যোগান প্রায় 70%। মূলত সরাসরি খাদ্য প্রক্রিয়া শিল্পের কাঁচামাল ও দাম কম হওয়ায় এর চাহিদা বেশি। নতুন বছরের শুরুতে সুখবর দিচ্ছে এই ভোজ্য তেলের বিশ্ববাজার।
পণ্য লেনদেনের কমোডিটি এক্সচেঞ্জ বুশরা মালয়েশিয়া ডেরিভেটিভসের তথ্য 2025 সালের প্রথম মাস জানুয়ারিতেই সরবরাহ করতে হবে এমন চাহিদার প্রতি মেট্রিক টন পাম তেল বর্তমানে বেচাকেনা হচ্ছে 4,863 মালয়েশিয়ান রিঙ্গিত বা 1,084.45 মার্কিন ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিকের শেষ মাস মার্চে সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়া প্রতি মেট্রিক টন পাম তেলের দাম পড়ছে $991। বুশরার তথ্য, কমতির এই ধারা অব্যাহত রয়েছে 2025 সালের আগস্ট পর্যন্ত। আগস্টে সরবরাহ করতে হবে এমন চাহিদার প্রতি মেট্রিক টন পাম তেল $910.96 বেচাকেনা হচ্ছে। এর পরের মাস থেকে রয়েছে ওঠানামার মধ্যে। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে সরবরাহ করতে হবে এমন চাহিদার প্রতি মেট্রিক টন পাম তেল বেচাকেনা হচ্ছে $912। চিনির বিশ্ববাজারও দিচ্ছে সুখবর। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের দৈনিক হালনাগাদ তথ্য, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের 3 তারিখে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন যে চিনি বেচাকেনা হয়েছে $552.40 মার্কিন ডলারে, লাগাতার কমতে কমতে সেই চিনি 30 ডিসেম্বর এসে বিক্রি হয়েছে $504.50। অর্থাৎ এই 27 দিনে এই পণ্যের দাম প্রতি মেট্রিক টনে কমেছে প্রায় $48। এদিকে দাম ওঠানামায় 2024 সাল জুড়ে বেশ অস্থিরতা দেখা গেছে গমের বিশ্ববাজারে। তবে ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, বছরের শেষ কয়েকদিন 25 ডিসেম্বর থেকে লাগাতার দাম বাড়ছে এই পণ্যটির। 31 ডিসেম্বর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন গম বেচাকেনা হয়েছে $549.75। সদ্য সমাপ্ত বছরে এই পণ্যটির দাম ছিল সর্বোচ্চ 24 মে $715 পার মেট্রিক টন। সেই হিসাবে গেল বছরের শেষ দিকে এসে প্রতি মেট্রিক টন গমের দাম বিশ্ববাজারে কমেছে $164। ফরহাদুর রহমান, সময় সংবাদ। চট্টগ্রাম নগরীর ফৌজদার হাটে আগামী 4 জানুয়ারি থেকে জেলা প্রশাসন করতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। বঙ্গোপসাগরের উপকূলে উৎসবে থাকবে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশি বিদেশি নানা রং বেরঙের ফুলে সাজানো চট্টগ্রামের ডিসি পার্ক। বঙ্গোপসাগর উপকূলে 194 একর জায়গায় বিশ্বখ্যাত দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে গড়া এই ফুলের পার্কে 136 প্রজাতির লক্ষাধিক ফুল ছড়াচ্ছে সৌরভ। নগরীর বন্দর রিং রোডের ফৌজদার হাটে আগামী 4 জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো জেলা প্রশাসনের আয়োজনে বসবে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসব। ফুলের বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশল দর্শনার্থীদের নজর কাটছে। বিশেষ করে সবার আকর্ষণ প্রজাপতি ও ময়ূরকে ঘিরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, হাসনাহেনা, বেলি, চেরি সহ দেশি বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। এত সুন্দর একটা ফুলের উৎসব হচ্ছে, ওই জিনিসটা আমরা দেখার জন্য আসছি। অনেক প্রকারের ফুল দেখতেছি যেগুলো আগে কখনো দেখা হয় নাই। এই নতুন নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এটি একসময় ছিল মাদকের সাম্রাজ্য। বখাটেদের উৎপাতের ভয়ে এ পথ এড়িয়ে চলত মানুষ। জেলা প্রশাসন জায়গাটি উদ্ধার করে গড়ে তোলে ডিসি পার্ক। ফুল উৎসবের আগে জায়গাটি পরিদর্শন করেন জেলা প্রশাসন। জানান নগরবাসীকে প্রশান্তি দিতে এই আয়োজন। মাসব্যাপী ফুল উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে ভাসমান ফুল বাগান, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মাল্টিকালচার ফেস্টিভ্যাল থাকবে। বাংলাদেশের সবথেকে যে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল জেমসকে দিয়ে আমরা গ্র্যান্ড ফিনালেতে একটা জমজমাট অনুষ্ঠান আয়োজনের চিন্তা করেছি। মাসব্যাপী উৎসবে দিঘির চারপাশে থাকছে নৌকা প্রদর্শনী, বইমেলা, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, মুভি শো, পুতুল নাচ সহ মনোমুগ্ধকর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময় এখানে মাদকের রাজ্য থাকলেও এখন পরিণত হয়েছে ফুলের সাম্রাজ্যে। যত্ন পেলে গোবরেও যে পদ্মফুল ফুটানো যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্বাঞ্চলে শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। অংশ নিচ্ছে 8টি দেশ, থাকছে অনলাইনে টিকিট কাটার সুযোগ। সব জিনিসের দামে কমে যাবে, তাহলে কৃষি কামড়ও পোষাইবে। 24 সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা 25 সালে এগুলোর দাম কমবে। নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঘিরেই বেশি প্রত্যাশা মানুষের। চান চাকরির নিরাপত্তা ও আয় ব্যয়ের ভারসাম্য। সরকারকে আরও কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ। এবং কমল ডিজেল কেরোসিনের দাম, লিটারে 1 টাকা কমিয়ে 104 টাকা নির্ধারণ। অপরিবর্তিত পেট্রোল ও অকটেনের দাম। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন।
এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।